সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইলের অনলাইন ক্লাসরুম থেকে বাংলা সাহিত্যের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে আসলে তোমাদের সাথে কথা বলবো, সে বিষয়টি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবির একটি কবিতা, তোমাদের সিলেবাসভুক্ত কবিতা, নতুন সিলেবাসভুক্ত কবিতা। আমরা সবাই জানি যে জীবনানন্দ দাশের প্রতিটি কবিতা প্রায় কয়েক বছর যাবতই তোমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাসে রয়েছে এবং বিগত বছরগুলোতে, অর্থাৎ তোমরা যে শ্রেণীটি ক্রস করে এসেছো, পাশ করে এসেছো, অর্থাৎ 9, 10 এই সমস্ত জায়গাতেও জীবনানন্দ দাশের কবিতা ছিল। উনি বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। তো ওনার সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় আমি তোমাদের নিয়ে তোমাদের সামনে নিয়ে আসব এবং আরেকটি বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, উনি কেমন ছিলেন, ওনার কবিতায় উনি কি প্রকাশ করতে চেয়েছেন, ওনার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কেমন ছিল, ওনার কবিতার চিন্তাধারা কেমন ছিল। শিক্ষার্থীরা, এই কবিতার এই ক্লাসটিকে আমি যে কয়েকটি পর্বে ভাগ করব, সেই প্রত্যেকটি পর্বে একটি জিনিস তোমরা আশা করি লক্ষ্য করবে যে কবিতার ভেতর নয়, কেবলমাত্র কবিতার চিন্তার ভেতরে আমরা প্রকাশ করার পাশাপাশি, আমরা প্রবেশ করার পাশাপাশি আমরা যে জিনিসটা একটু মনোযোগ দিয়ে আমরা দেখব, সেটি হচ্ছে কবির অন্তর্নিহিত যে জগৎ, কবির ভেতরের যে জগৎ, কবির একান্ত ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে পৃথিবীকে বোঝার বা পৃথিবীকে চেনার যে জগৎ, সেই জগৎটি। জীবনানন্দ দাশের একটি চরিত্র নিয়ে আমাদের অনেক রকম সন্দেহ, অনেক রকম একটি, ওটাকে কি বলা যায়, যে অনেক রকম একটি দ্বন্দ্ব, অনেক রকম একটি বিভিন্ন ধরনের রহস্যাবৃত কিছু ব্যাপার রয়েছে। সেই চরিত্রটি হচ্ছে আর কিছু না, সেই চরিত্রটি হচ্ছে বনলতা সেন। আমি তোমাদের এইখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করব যে বনলতা সেন মূলত জীবনানন্দ দাশের খুব রহস্যময় একটি চরিত্র। অনেক জীবনানন্দ গবেষকরা এই বনলতা সেন বিষয়টিকে আখ্যায়িত করার চেষ্টা করেছেন হচ্ছে একজন নারী রূপে, কেউ বা আখ্যায়িত করেছেন প্রকৃতির চিন্তা রূপে, কেউ বা আখ্যায়িত করেছেন তার নিজস্ব চিন্তার একটি জায়গা থেকে। তো এই বনলতা সেন আসলে কে, সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় নয় শিক্ষার্থীরা। আমি শুধু জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু কথা বলার জন্য, জীবনানন্দ দাশের চিন্তাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই বিষয়টির অবতারণা করেছি। তো বনলতা সেন আসলে কি ছিলেন, কেমন ছিলেন, সেই রহস্যের দিকে বা সেই তর্কের দিকে আমি যাচ্ছি না। উনি এই বনলতা সেনকে প্রকৃতির যে একটা উপমা হিসেবে তুলে ধরেছেন, এটি কিন্তু সত্য। তেমনি আজকের আমাদের আলোচনার বিষয়, যে কবিতাটি আমরা আলোচনা করব, সেটি হচ্ছে সুচেতনা। এই সুচেতনা জিনিসটা কি আসলে, এই সুচেতনা জিনিসটা কি, সেটা আমাদের বোঝার জন্য যে বিষয়টি করতে হবে, যে তৎকালীন সময় বা তৎকালীন সমাজ ব্যবস্থার যে চিত্র, তৎকালীন সমাজের যে মানুষের টানাপোড়েন, সেই বিষয়গুলো একটু আমাদের জেনে আসা উচিত। তার পূর্বে আমরা যে কাজটা করব, যে এই সুচেতনা সম্পর্কে অল্প বিস্তর একটু বোঝার চেষ্টা করব। সুচেতনা মানে হচ্ছে একটি সুন্দর সময়, সুচেতনা মানে একটি সুন্দর সময়, একটি প্রজ্ঞাবান সময়, একটি মানুষের চিন্তার যে একটা গভীরতা, মানুষের যে সুন্দর চেতনা, একটা সুন্দর প্রতীক্ষিত যে চিন্তা, সেই চিন্তাটি হচ্ছে সুচেতনা, এর বেশি কিছুই নয়। জীবনানন্দ দাশ এই কবিতায় যে অংশটি বুঝিয়ে দিয়েছেন এবং তোমাদের জন্য যে কবিতাটি পাঠ্য রয়েছে, সেই কবিতার বেশ কিছু অংশ সম্পাদনা করে তোমাদের পাঠ্যসূচি করা হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মূল কবিতা থেকে বেশ কিছু অংশ সম্পাদনা করে বা বেশ কিছু অংশ সরিয়ে দিয়ে তোমাদের পাঠ্য করা হয়েছে।
তাতে কি হয়েছে, তোমাদের জন্য এই কবিতাটি আরও বেশি সহজে তোমরা যেন বুঝতে পারো সেরকম একটি পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এই কবিতার মূল বিষয়ে ঢোকার পূর্বে আমরা এই কবিতাটির একটি পাঠ শুনে নেই। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। সুচেতনা, এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখনো এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসেছে গভীরতর, লাভ হলো সে সব বুঝেছি। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। প্রিয় শিক্ষার্থীরা, কবিতার পাঠটি শোনার পরে আশা করি তোমাদের ভেতরে এক ধরনের অন্তর্জগৎ বা একটি মোহমায়ার একটি জাল তৈরি হয়ে গেছে, হওয়াটাই খুব স্বাভাবিক। জীবনানন্দ দাশের কবিতা এমনই। জীবনানন্দ দাশের প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় এই বিষয়গুলো ব্যাখ্যা করে। জীবনানন্দ দাশের এই কবিতাটি তোমাদের বইয়ের যে পৃষ্ঠায় সিলেবাসভুক্ত রয়েছে সেটি হচ্ছে 279 পৃষ্ঠা। এই পৃষ্ঠায় জীবনানন্দ দাশ এই কবিতাটিতে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, একটি সুন্দর সময়, একটি সুন্দর চেতনার কথা বলার চেষ্টা করেছেন। তো আমি তোমাদের প্রথমেই যে জিনিসটা থেকে বলার চেষ্টা করব যে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে বা এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে মূলত বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে, যা 1942 সালে প্রথম প্রকাশিত হয়। আবার বলছি, এই কবিতাটি নেওয়া হয়েছে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। আমি লিখে দিচ্ছি বিষয়টি। এই কবিতাটি নেওয়া হয়েছে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। বনলতা সেন প্রকাশিত হয় কত সালে? প্রথম প্রকাশ 1942 সালে। কবির জন্ম 1899 সালে। আর বনলতা সেন কবিতা গ্রন্থ প্রকাশ 1942 সালে। কবির জীবদ্দশায় খুব বেশি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি। জীবনানন্দ দাশের অন্যতম একটি পরিচয়, উনি কবি। তার ভেতরের একটি পরিচয় রয়েছে, উনি একজন সফল প্রাবন্ধিক। খুব অল্প কিছু প্রবন্ধ নিয়ে লিখেছিলেন, যার একটি সংকলনও আমরা দেখতে পাই, কবিতার কথা শিরোনামে। তো তারপর জীবনানন্দ দাশের 6টি উপন্যাস রয়েছে, বিখ্যাত উপন্যাস, যেটার কথা আমরা অনেকেই জানি না। তো এর মধ্যে মাল্যবান এবং সতীর্থ হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তো বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। আর এই কবিতার প্রথম প্রকাশ হচ্ছে, অর্থাৎ এই কবিতার এবং এই কবির এই কাব্যগ্রন্থের প্রথম প্রকাশ হচ্ছে 1942 সালে। এরপরে যে জিনিসটি আমাদের একটু ভেতরে ভাবায় সেটি হচ্ছে যে এই কবিতা তোমরা যে শুনে আসলে সেই কবিতার মূল বিষয়টি কি।
সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। আসলে মূল ব্যাপারটি কি? আসলে মূল ব্যাপারটি হচ্ছে যে সুন্দর একটি সময়, সুন্দর একটি চেতনার প্রতীক্ষায় কবি বসে আছেন। আবার কবি জীবনানন্দ দাশ এই কবিতাকেই বলার চেষ্টা করেছেন যে অনেক দূরের একটি আবহ, অনেক দূরের একটি প্রকৃতি, অনেক দূরের একটি বিষয়। যেমন একটা মানুষ দূরের একটি দ্বীপকে দেখলে সাগর তীরের একটা মানুষ যেমন একটু অন্যরকমভাবে চেয়ে থাকে, একটু অবাক করা দৃষ্টিতে চেয়ে থাকে, একটু মায়াময় দৃষ্টিতে চেয়ে থাকে, সেই বিষয়টি জীবনানন্দ দাশ এই কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছেন যে তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। বিকেলের নক্ষত্রের কাছে একটা দূরতর দ্বীপ যেমন ক্ষুদ্র ছোট্ট দেখা যায়, সেই রকম হচ্ছে কি তুমি সুচেতনা। এরকম পরের যে লাইনটা, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেইখানে দারুচিনি, বনানী মানে বন, তার মানে দারুচিনি বনের ফাঁকে সূক্ষ্ম 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 গভীর নির্জনতা রয়েছে। এই বিষয়টি কবির মোহজগৎ, কবির মগজস্তীর্ণ জগৎ, কবির মগজে স্থিত যে একটা চিন্তার দোতনা, কবির ভেতরের যে একটা চিন্তার একটা আবহ, একটা ওইটাকে কি বলা যায় যে একটা বিশাল জাল, সেই বিষয়টি কিন্তু জীবনানন্দ দাশ এই কবিতায় বোঝানোর চেষ্টা করেছেন। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই পৃথিবীর যুদ্ধ, রক্ত, সফলতা সব কিছু সত্য, এর বাইরেও কিন্তু একটা সত্য জগৎ রয়ে যায়। সেই জগৎটি কি শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমরা সবাই জানি সেটি হচ্ছে শান্তি, সেটি হচ্ছে ভালোবাসা। জীবনানন্দ দাশ তার এই কবিতার ভেতর তার সমস্ত জীবনের যে চিন্তা, সমস্ত জীবনের যে একটা তৃষ্ণা, সুন্দর একটি জগৎ উপহার দেওয়ার, সুন্দর একটি জগৎ উপহার পাওয়ার, সেই বিষয়টি উনি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন। পরের অংশে যদি আমরা দেখি, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু। আজকে বর্তমান সময়ে অনেক কঠিন রৌদ্রে, অনেক কঠিন আবহাওয়ার মাধ্যমে, অনেক কঠিন আবহাওয়ার ভেতর ঘুরে সব কিছু করার পরে ভালোবাসা দিতে গিয়েও মানুষ একদম চুপ হয়ে গেছে, মানুষ একদম ভেতরে সেঁধিয়ে গেছে, মানুষ একদম তার ভেতরে আপ্লুত হয়েছে, তার ভিতরে লালায়িত হয়েছে, তার ভিতরে যন্ত্রণা কাতর হয়েছে, সব কিছুই হয়েছে। শুধু মানুষ কেনই বা হয়েছে, সেই বিষয়টি জীবনানন্দ দাশ কিন্তু সারাটা জীবন আড়াল করে গেছেন। একজন কবির সবচেয়ে বড় যে বিষয়টা, একজন কবির সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে তার ভেতরের যে চিন্তা, ভেতরের যে চেতনাকে প্রকাশ করা। জীবনানন্দ দাশ আসলে এমনই ছিলেন। আমি একটু বাইরে আলোচনায় যাওয়ার চেষ্টা করব তোমাদের বোঝানোর স্বার্থে। সেটি হচ্ছে, আমি ইতোপূর্বে রবীন্দ্রনাথের কবিতার আলোচনায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, বা ইতোপূর্বে তোমাদের ক্লাসের যে বিদ্রোহী কবিতাটি আলোচনা করেছিলাম, সেইখানে আমি বলার চেষ্টা করেছিলাম যে রবীন্দ্র বলয় ভেঙে কাজী নজরুল ইসলাম নতুন একটি বলয় তৈরি করেছিলেন। কাজী নজরুল ইসলামের সমসাময়িক যারা ছিলেন, একেবারেই সমসাময়িক যারা, তাদের মধ্যে জীবনানন্দ দাশ ছিলেন অন্যতম। কারণ আমরা জানি যে কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে এবং জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে। তোমাদের সুন্দর একটি প্রশ্ন, এটি পরীক্ষায় চলেও আসতে পারে যে 1899 সাল বাংলা সাহিত্যে কেন বিখ্যাত? 1899 সাল বাংলা সাহিত্যে এই একটি কারণে বিখ্যাত যে এই একটি সালে বাংলা সাহিত্যে দুজন বিখ্যাত কবির জন্ম। একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম এবং অপরজন কে? জীবনানন্দ দাশ, যাকে নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তো এই সময়ে রবীন্দ্র বলয় ভেঙে তো কাজী নজরুল ইসলাম নতুন নতুন বিষয় তৈরি করছেন, নতুন নতুন গান, নতুন নতুন কবিতা, নতুন নতুন গজল, নতুন নতুন বাণী, অভিভাষণ, সব কিছু তিনি তৈরি করছেন। কিন্তু সেই সুদূরে একই জায়গায়, একই ভূখণ্ডে, পাক ভারত উপমহাদেশের একই ভূখণ্ডে পাশাপাশি বসে করুণ নির্জন একটি জায়গা আমাদের উপহার দিয়েছিলেন কে? জীবনানন্দ দাশ। তার বিখ্যাত কবিতা ঝরা পালক, তার বিখ্যাত কবিতা গ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন মহাপৃথিবী এবং ঝরা পালক, সেটিও একটি কবিতা এবং কবিতা গ্রন্থ উভয়ই। মানে সেই বইয়ের মধ্যে ওই ঝরা পালক শিরোনামের একটি কবিতাও রয়েছে।
তো এই যে বিষয়গুলা, তার বেলা অবেলা কালবেলা, তারপর রূপসী বাংলা, এগুলো তো বিখ্যাত গ্রন্থ, আমরা সবাই জানি। এই গ্রন্থের মধ্যেও কিন্তু উনি প্রকৃতির রূপ দেখিয়েছেন বিভিন্ন কবিতায়, কিন্তু ওই যে একই কথা, ওনার ভেতরের যে শূন্যতা, ভেতরে যে একটা গার্হ নির্জনতা, তিনি কিন্তু তুলে ধরেছেন সবসময়। জীবনানন্দ দাশ একটি মহাপৃথিবী তৈরি করে দিয়েছেন আমাদের জন্য, যে মহাপৃথিবীর নাম হচ্ছে সুচেতনা। এই কবিতাটি আজকে তোমরা মূলত আমাদের ক্লাসের মাধ্যমে জানছো, বা তোমরা বইও দেখতে পাবে তোমাদের পাঠ্য বইয়ের 279 পৃষ্ঠার মধ্যে। এই কবিতার ভেতরে উনি আরও বেশি আমি উল্লেখযোগ্য কিছু বিষয় তোমাদের বলে দিচ্ছি, পরবর্তীতে আমি এই ক্লাসে আরও বিস্তারিত কিছু ব্যাখ্যা তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। দেখো, উল্লেখযোগ্য অংশের মধ্যে দেখো যে এই যে একটা বিপদ, যে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। উনি কি গেরো দেওয়ার প্রত্যাশা করছেন? আগের দুটো লাইন যদি দেখা যায়, এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। এই পৃথিবীর বাতাস কি পরম সুন্দর, একেবারে ওইটাকে ইংলিশে বলা যায় নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি আবহ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি সমাজ, একটি সুন্দর ব্যবস্থা, একটি ঢের সুন্দর একটি জীবনযাপনের জন্য জীবনানন্দ দাশ একটি পৃথিবী পেয়েছেন, আর কিছুই নয়। এই পৃথিবী চাওয়া কোনো মানুষের ক্ষেত্রেই অপরাধ নয়, বা কোনো মানুষের জন্যই অপরাধ নয়। আমরা তো সুন্দর চাই, আমরা সবাই তো সুন্দরের পূজারী। জীবনানন্দ দাশ তো কবি, উনি নিঃসন্দেহে আরও বেশি পরিমাণে সুন্দরের পূজারী, যে জন্যই তিনি ওনার চিন্তা চেতনাকে বারবার এই সুচেতনা দিয়েই আখ্যায়িত করেছেন। এই সুচেতনা নামটি এই জন্যই সার্থক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এইখানে সুচেতনার ভেতরে উনি বলার চেষ্টাই করেছেন একটা জিনিস, একটা সুন্দর সময়, একটা সুন্দর চেতনা, একটা সুন্দর বিষয়, একটা সুন্দর আবহ, একটা সুন্দর পরামর্শ পথ, মানুষের জীবনযাপন, মানুষের ঐশ্বর্য, সমস্ত কিছু। এই বিষয়টি আমাদের খুব মন দিয়ে বুঝতে হবে। এই কবিতা প্রত্যেকটি লাইন তোমাদের সিলেবাসভুক্ত, যতটুকু অংশ দেয়া আছে এই কবিতার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি বিষয় সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ এবং মোহবিষ্ট বলতে আমি যেটাকে বলতে চাচ্ছি, যে জীবনানন্দ দাশের কবিতা তোমাকে টেনে নিয়ে যাবে, একটা গহন শূন্যতার ভেতর টেনে নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে জীবনানন্দ দাশ এমনই মানুষ ছিলেন, ওনার কবিতা এমনই ছিল। সুচেতনা এমনই একটি দৃশ্যের নাম, এমন একটি বিস্ময়ের নাম, এমন একটি প্রজ্ঞার নাম, এমন একটি প্রতিজ্ঞার নাম। এই কবিতায় উনি বারবার যে জিনিসটা তুলে আনতে চেষ্টা করছেন, যে মানুষের সাথে মানুষের মিল। দেখো, খুব চমৎকার করে উনি বলার চেষ্টা করেছেন। দেখো, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। মাটি মায়াময় পৃথিবীর টানে উনি কখন এসেছেন উনি নিজেই জানেন না। আসলে আমরা কেউই জানি না আমরা কখন মাতৃ জরায়ু থেকে বের হয়েছি। একমাত্র আমাদের মা বলতে পারবেন, আর বলতে পারবেন আমাদের সৃষ্টিকর্তা। যাই হোক, তো উনি আবার বলার চেষ্টা করেছেন, দেখো, না এলেই ভালো হতো অনুভব করে, মানে যদি নাই আসতাম তাহলে বোধহয় ভালোই হতো অনুভব করি। উনি নিজে অনুভব করছেন যে না, এই মাটির পৃথিবীতে, এই ভগ্নস্তূপের পৃথিবীতে না এলেই ভালো হতো এরকম। অবশ্য আবার দেখো, পরেই তিনি বলছেন, এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। এসে যে গভীরতর লাভ হলো, একটি মানে সার্বিকভাবে উনি যে লাভবান হয়েছেন, ওনার চিন্তা চেতনার জায়গা থেকে উনি যে এক পরিপুষ্ট হয়েছেন, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। শিক্ষার্থীরা, এই হচ্ছে জীবনানন্দ দাশের বোধ, এই হচ্ছে জীবনানন্দ দাশের চিন্তা, এই হচ্ছে জীবনানন্দ দাশের মূল প্রজ্ঞার জায়গাটি। এই বিষয়টি আমাদের একটা গভীর নির্জনতার দিকে নিয়ে যাবে এবং আমাদের গভীর একটা শূন্যতার দিকে নিয়ে যাবে। আমি বলার চেষ্টা করছি শিক্ষার্থীরা, ভালো ফলাফলের জন্য যে জিনিসটি দরকার, যে বিষয়টির ওপরে ক্লাসটি হচ্ছে, সেই বিষয়টি খুব সুন্দরভাবে গভীরতরভাবে পড়ে নেয় এবং ফলো করা। বিশেষত সাহিত্যের ক্লাসগুলো এবং বাংলা সাহিত্যের ক্লাসগুলো একটু অন্যরকম হয়, এবং এটি স্বাভাবিক। যেখানে মানুষ নিয়ে কথা হয়, যেখানে প্রকৃতি নিয়ে কথা হয়, সেইখানের যে বিষয়গুলোই আমরা আলোচনা করার চেষ্টা করি তোমাদের সামনে, শুধু এইটা প্রত্যাশা করে যে তোমরা এই বিষয়টি ভালো করে আত্মস্থ করবে, যেন এমন একটি বিষয় চলে আসে যে জীবনানন্দ দাশের কবিতা তোমাদের মগজের ভেতরে গেঁথে থাকে, জীবনানন্দ দাশের বোধ তোমাদের চিন্তার ভেতরে গেঁথে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম প্রত্যাশা নিয়েই আজকের মতো শেষ করব।
এবং আশা করব আগামী ক্লাসেও তোমরা আমাদের এই বিষয়গুলো ভালো করে বুঝে তারপর তোমরা আগামী ক্লাসের জন্য মনোযোগী হবে। এবং আজকে এই বিষয়টি যে বলার চেষ্টা করব যে আসলে কবিতার ভেতরে ডুবে না গেলে বা কবিতার প্রতিটি পংক্তি যদি তোমরা বুঝতে পারো, প্রতিটি পংক্তি যদি দাগিয়ে দাগিয়ে পড়া সম্ভব হয়, সেক্ষেত্রেই কেবলমাত্র কবিতায় ভালো একটি ফলাফল করা সম্ভব। কবিতার অ্যান্সারগুলো ভালোভাবে নৈপুণ্যের সাথে পরীক্ষার খাতায় এবং আমাদের কলেজের আভ্যন্তরীণ পরীক্ষার খাতায় লিখতে পারা সম্ভব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।